প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজকে তোমাদের বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। অধ্যায়টা হলো পদার্থের গঠন। তো এই অধ্যায় আলোচনার পূর্বে আমরা তোমাদের বইয়ে যে ভূমিকা দেওয়া আছে এই ভূমিকা নিয়ে একটু আলোচনা করব আজকের লেকচারে। ভূমিকাতে বলা আছে যে খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র কণাগুলো অবিভাজ্য এবং এই কণাগুলোর নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দটি তিনি নিয়েছিলেন গ্রিক অ্যাটোমস শব্দ থেকে। অ্যাটোমস শব্দের অর্থ অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। এই যে মতবাদ ডেমোক্রিটাসের, এই মতবাদের প্রবল বিরোধিতা করেন দার্শনিক প্লেটো ও এরিস্টটল। এরিস্টটল বলেন যে পদার্থ নিরবচ্ছিন্ন এবং একে যত ইচ্ছা তত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। এরপর জন ডাল্টন তার পরীক্ষালব্ধ ফলাফল থেকে বলেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু এবং পরমাণু অবিভাজ্য। তার মানে মৌলিক পদার্থের সবচেয়ে ছোট কণা পরমাণু, যেটা অবিভাজ্য। জন ডাল্টন যখন এই মতবাদ দেন তখন এরিস্টটলের মতবাদ চাপা পড়ে যায় এবং ডাল্টনের মতবাদটা স্বীকৃতি লাভ করে। এর পরবর্তীতে 1911 সালের দিকে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটা মতবাদ দেন। এই মতবাদটা হলো যে পরমাণুর সকল ভর এবং ধনাত্মক আধান একটি ক্ষুদ্র পরমাণুর অভ্যন্তরে একটি ক্ষুদ্র স্থানে অবস্থান করে। এই ক্ষুদ্র স্থানটার নাম দেন রাদারফোর্ড নিউক্লিয়াস। এবং তিনি বলেন যে পরমাণুর অভ্যন্তরীণ অধিকাংশ জায়গায় ফাঁকা এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো সতত ঘূর্ণায়মান। যেমন সৌরজগতে সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। অর্থাৎ রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেন, এই জন্য এটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। কিন্তু রাদারফোর্ড তার পরমাণু মডেলে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কীরকম কক্ষপথে সতত ঘূর্ণায়মান বা আবর্তনশীল, এই কথাটার উত্তর তিনি দিতে পারেন। অর্থাৎ কক্ষপথের আকার আকৃতির সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেননি। এর পরবর্তী সময়ে নিলস বোর, আধুনিক রসায়ন যার মতবাদের উপর প্রতিষ্ঠিত, নিলস বোর পরমাণুর কক্ষপথ অর্থাৎ ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি বর্ণনা করলেন এবং বললেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। তো এইভাবে পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দেন এবং সর্বশেষ রাদারফোর্ডের ত্রুটি বিচ্যুতি সংশোধন করে নিলস বোর যে মডেল দেন সেটি আধুনিক মডেল নামে পরিচিত। তাহলে আমরা পরমাণুর গঠন সম্পর্কে কি ধারণা পেয়ে গেলাম? যে পরমাণুর গঠন সম্পর্কে আমরা পেয়ে গেলাম যে পরমাণুর অভ্যন্তরে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জ, আর নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে পরিভ্রমণ করে। এই মোটামুটি পদার্থের গঠন তথা পরমাণুর গঠন এরকম। তো এখন আমরা পড়াশোনাটা এমনভাবে করব যাতে করে আমাদের এটা দীর্ঘ সময় মনে রাখে এবং আমাদের আত্মস্থ হয়, আমরা যেন বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা করব কি, আমরা যে আলোচনাটুকু করলাম এই আলোচনার মধ্যে আমরা কি কি কোশ্চেন পাই সে বিষয়টা আমরা একটু দেখে নিই। আমি অবশ্য বোর্ডে লিখে রেখেছি যে এইটা অষ্টম বিজ্ঞান অধ্যায় 6। প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, পরমাণু কথাটি কে প্রবর্তন করেন? আমরা বলতে পারি যে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। 3 নম্বর, অ্যাটম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অ্যাটমস শব্দ থেকে এসেছে। জন ডাল্টন কত সালে পরমাণু সম্পর্কে তার মতবাদ দিয়েছেন? 1903 সালে। ডাল্টনের পরমাণুবাদের মূল কথা কি? ডাল্টনের পরমাণুবাদের মূল কথা হলো যে মৌলিক পদার্থগুলো পরমাণু নামক অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। এরপর
7 নম্বরে বলছে যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, কত সালে? তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন 1911 সালে। ইলেকট্রন কক্ষপথের ধারণা প্রদান করেন কোন বিজ্ঞানী? নিলস বোর। পরমাণু অণু কি, এদের মধ্যে পার্থক্য করো। তাহলে আমরা দেখলাম যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না, অবিভাজ্য। আর অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। এভাবে অণু পরমাণুর মধ্যে আমরা পার্থক্য করতে পারি। 10 নম্বরে বলা যায় পরমাণুর কোন মতবাদের উপর আধুনিক রসায়ন প্রতিষ্ঠিত? তাহলে নিলস বোরের মতবাদের উপর আধুনিক রসায়ন প্রতিষ্ঠিত। পরমাণুর গঠন বর্ণনা করো। আমরা পরমাণুর গঠনটা সর্বশেষে বর্ণনা করে দিলাম।